খেলাতে ঘোরাতে যাব। হ্যালো স্টুডেন্টস, আমি সুরভি ম্যাম চলে এসেছি দুটি ইনস্টিটিউটের বায়োলজি ক্লাস নিয়ে। আগের দিন আমরা পড়েছিলাম অনুগ্রহ মানে অনুকৃতি মানে হচ্ছে মিমিক্রি, আর হচ্ছে কালারেশন মানে বর্ণাগ্রহ। আজকে আমরা পড়বো ওই জীব ও জনসংখ্যার পার্ট 3 পড়বো আজকে। তো ফার্স্টেই আমি চলে আসি যে পপুলেশন ইন্টারঅ্যাকশন। তো আগের দিন তো আমরা পড়েইছি যে পপুলেশন অ্যাকচুয়ালি কি। একটা পপুলেশন মানে কি, পপুলেশন তো অনেকগুলো জনগোষ্ঠী নিয়ে হয়, অনেকগুলো জনসম্প্রদায় নিয়ে একটা পপুলেশন তৈরি হয়। তো মানে অনেকগুলো জনগোষ্ঠী নিয়ে অনেকগুলো জনগোষ্ঠী এক একটা করে পপুলেশন, ধরো একটা হরিণের পপুলেশন আছে, একটা বাঘের পপুলেশন আছে। তো সেই পপুলেশনে তো অনেক রকম ইন্টারাকশন থাকবে, পপুলেশন তো এমনি এমনি গ্রো করবে না, বা পপুলেশনটা আজকে একটা ছিল, সেখানে কোনো বাইরের মানে কি বলবো পরিবেশ তো অনুকূল মানে প্রতিকূল পরিবেশেই তো একটা পপুলেশন তৈরি হবে। তো সেই পপুলেশনের ইন্টারাকশন আজকে আমরা পড়বো। তো ফার্স্টেই আমরা দেখবো যে এই পপুলেশনের ইন্টারাকশন গুলো কি কি হতে পারে, বা কি কি ধরনের ওদের নিজেদের মধ্যে কি কি ধরনের ইন্টারাকশন হতে পারে সেই স্পিসিস গুলোর মধ্যে। সে প্রথমেই তো আমরা জানি কম্পিটিশন তো থাকবেই, তো কম্পিটিশন একটা পপুলেশনই কম্পিটিশন কম্পিটিশন ছাড়াও আরো আছে কি, ফার্স্টেই আছে মিউচুয়ালিজম। তো আমরা ফার্স্টেই আমাদের পপুলেশনের একটা ইন্টারাকশন হচ্ছে মিউচুয়ালিজম। তো মিউচুয়ালিজমটা কি? মিউচুয়ালিজম এর বাংলা হচ্ছে মিথজীবিতা। তো পপুলেশনের ইন্টারাকশনের ফার্স্টেই আছে মিউচুয়ালিজম। তো এই মিউচুয়ালিজমের বাংলা হচ্ছে মিথজীবিতা। তো মিথজীবিতা অ্যাকচুয়ালি কি হয়, মানে মিউচুয়ালিজম মানে হচ্ছে দুটো স্পিসিস, সেটা একই গোষ্ঠীর হতে পারে, আলাদা আলাদা গোষ্ঠীর মধ্যে হতে পারে, কিন্তু সেই দুটো গোষ্ঠীর মধ্যে যখন ইন্টারাকশন হবে, তাদের মধ্যে যখন কি বলবো কোনো একটা অ্যাকশন হবে, সেইটার মধ্যে সেই ইন্টারাকশনটাই কি হবে, হয় দুজনই দুজনই বেনিফিটেড হবে, মানে দুজনই লাভবান হবে। এমন না যে কেউ কারো ক্ষতি হচ্ছে আর অন্যজন লাভ হচ্ছে তো কারো। তাহলে কি হবে এখানে, দুই দুই বা ততোধিক প্রজাতি কি হবে, লাভবান হবে, বেনিফিটেড হবে। তো আগের ছবিতে যদি আমরা দেখি, ফার্স্টেই আছে কি, আমরা তার উদাহরণস্বরূপ কি জানবো যে বি আর ফ্লাওয়ার, বি আর এই যে, তার মানে কি একটা ধরো মৌমাছি আর হচ্ছে ফুল, তাদের মধ্যে মিউচুয়ালিস্টিক রিলেশন কিরকম, যে মৌমাছিটা ফুলের মধু খাচ্ছে, সেই ক্ষেত্রে কি হচ্ছে ফুলের কিন্তু পরাগ সংযোগটাও হয়ে যাচ্ছে, সেই মৌমাছির মধ্য দিয়ে সেই ফুলের পরাগ মিলনটাও হচ্ছে, পরাগ সংযোগ এক ফুল থেকে অন্য ফুল, অন্য ফুল থেকে অন্য ফুল। তো এই ক্ষেত্রে কি মৌমাছিটা বেনিফিট হচ্ছে, তার তার ফুড রিসোর্সটা তার পূরণ হচ্ছে, আর ফুলটার কি হচ্ছে পরাগ সংযোগ হচ্ছে, অন্যান্য আরো বংশবৃদ্ধি হচ্ছে তার। আবার কি আছে, মানে এক একটা স্পিসিসের মিউচুয়ালিস্টিক বিহেভিয়ার এক এক রকম, একটা স্পিসিসের সাথে অন্য স্পিসিসের মিউচুয়ালিজমটা অন্যরকম, এক একটা স্পিসিসের এক এক রকম হয়। যেমন আমরা জানি সিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে কি থাকে, রাইজোবিয়াম বলে একটা হচ্ছে ব্যাকটেরিয়া থাকে। তো সেইটা কি করে, এই রাইজোবিয়ামটা কি করে, লেখাটাই ঢেকে গেল, এই যে রাইজোবিয়ামটা কি করে, এর হচ্ছে কি হয়, বাতাসের যে নাইট্রোজেন সেগুলোকে, মুক্ত নাইট্রোজেনকে ওর মাটির মধ্যে মিশিয়ে দেয়। তো সেইটা সেক্ষেত্রে ব্যাকটেরিয়াটারও হচ্ছে কি বলবো, ব্যাকটেরিয়াটাও লাভবান হচ্ছে, আবার উদ্ভিদটারও প্রফিট হচ্ছে, বেনিফিট হচ্ছে। আর হচ্ছে আছে আমাদের যদি সেরকম দেখতে যাই, তাহলে গাছ আর মানুষ, মানে আমরা হিউম্যান অ্যান্ড হচ্ছে ট্রি, এই রিলেশনটা যদি আমরা দেখি, যে আমরা অক্সিজেন নিচ্ছি আর কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছি, আবার গাছেরা কার্বন ডাইঅক্সাইড ওদের খাদ্য তৈরিতে লাগছে, আবার তারা অক্সিজেনটা রিলিজ করছে। তার মানে কি একে অপরের পরিপূরক হচ্ছি। আমাদের ছাড়া যেমন গাছেদের অসুবিধা হবে, বা এবং গাছেদেরকে বাদ দিলেও কিন্তু আমাদেরও প্রবলেম হবে। তো দুজনেই আমরা কিন্তু উপকারী হচ্ছি, উপকার আমাদের দুজনেরই হচ্ছে। এই যে আমাদের গাট ব্যাকটেরিয়া, আমাদের যে ইন্টেস্টাইনের মধ্যে অনেক ধরনের ব্যাকটেরিয়া থাকে, সেগুলো কিন্তু আমাদের গুড ব্যাকটেরিয়া, সেগুলো কিন্তু আমাদের মানে শরীরের জন্য হেল্পফুল, সেগুলো আমাদের কাজে লাগে। আর একটা মিউচুয়ালিস্টিক বিহেভিয়ার আছে, সেটা হচ্ছে ধরো ক্লন ফিশ আর সি অ্যানিমল। এবার সি অ্যানিমল একটা সামুদ্রিক জীব, একটা সামুদ্রিক অ্যানিমাল। তো সি অ্যানিমলের কি থাকে, টেন্টাকেল থাকে।
সি অ্যানিমনের টেন্টাকেল থাকে, সেই টেন্টাকেল গুলো কি করে অন্যান্য মানে স্টিকি টেন্টাকেল, এই যে এগুলো দেখতে পাচ্ছ তোমরা, এগুলো হচ্ছে টেন্টাকেল, এই টেন্টাকেল গুলো স্টিকি হয়। তো সেগুলো দিয়ে সে কি করে ওর যে মানে মানে খাওয়ার জন্য ও যে ছোট ছোট কি বলবো ছোট মাছ বলো বা অন্য ছোট সামুদ্রিক ছোট ছোট যেগুলো জীব আছে সেগুলোকে ও সেই টেন্টাকেল দিয়ে ধরে নেয়। এইবার মজার ব্যাপারটা হলো যে ক্লন ফিশের সারা শরীরটা এতটাই মানে মিউকাস লেয়ার থাকে, সে এই টেন্টাকেল গুলো তাকে আটকাতে পারে না। তাহলে কি হলো, সেই ক্লন ফিশটা সি অ্যানিমনের খাদ্য হিসেবে তো মানে খাদ্য হলো না, মানে সি অ্যানিমনটা ক্লন ফিশকে খেতে পারছে না। এইবার তাহলে এটা তো গেল হচ্ছে ক্লন ফিশের বেনিফিট, যে ওর বডির মিউকাস লেয়ারের জন্য ও হচ্ছে সি অ্যানিমন তাকে ধরতে পারছে না বা খেতে পারছে না। এইবার যদি বলি যে তাহলে সি অ্যানিমনের কি প্রফিট হচ্ছে, সি অ্যানিমন কেন হচ্ছে, এটা মিউচুয়ালিজম কেন হলো, যেহেতু ক্লন ফিশ খুব ব্রাইট মানে খুব কালারফুল হয়, তাই জন্য কি হয় যখন সি অ্যানিমনের চারপাশে বা সি অ্যানিমনের উপরে চারপাশে ক্লন ফিশটা ঘোরাঘুরি করে, তখন কি হয় বাকি অন্যান্য যেগুলো ছোট ছোট মাছ বা ছোট যেগুলোকে সি অ্যানিমন খায় খাদ্য হিসেবে গ্রহণ করে, সেই ছোট ছোট মাছগুলো বা ছোট ছোট জীবগুলো সেগুলো কি করে এই কালারফুল মানে কালারনেসটা দেখে তারা আবার সি অ্যানিমনের চারপাশে আসতে থাকে। তার জন্য কি হয় সি অ্যানিমন সেগুলোকে ওই স্টিকি টেন্টাকেল দিয়েও সেগুলোকে অ্যাটাক করতে পারে। তাহলে কি হয় সি অ্যানিমনের খাবারের রিসোর্সটা পূরণ হচ্ছে, মানে ফুড রিসোর্সটা তার পূরণ হচ্ছে। তো এই গেল হচ্ছে আমাদের মিউচুয়ালিস্টিক মানে মিউচুয়ালিজম বিহেভিয়ার। আর হচ্ছে আছে আমাদের যেটা আমরা জানি ফাঙ্গি অ্যান্ড লাইক অ্যালগি, যেটাকে আমরা একসাথে কি বলি লাইকেন, ছত্রাক এবং শৈবালের যে পারস্পরিক মিথজীবিতা, মানে কেউ ফাঙ্গি হচ্ছে ছত্রাক আর অ্যালগি হচ্ছে শৈবাল। তো কি করে অ্যালগি হচ্ছে খাদ্য তৈরি করে সেটা, আর ফাঙ্গি হচ্ছে কি মানে খাবার তৈরি করার জন্য যে উপকরণগুলো প্রয়োজন সেগুলো হচ্ছে ছত্রাক সাপ্লাই দেয়, আর অ্যালগি হচ্ছে সেগুলো দিয়ে খাবারটা তৈরি করে। তাহলে কি হয় এদের একটা পারস্পরিক, তার মানে এটা হচ্ছে মিউচুয়ালিজম, ওদের একটা পারস্পরিক কি বলবো ওই ফাঙ্গি এবং অ্যালগি এদের একটা পারস্পরিক মিথজীবিতা আছে, তাদের পারস্পরিক একটা নির্ভরশীলতা আছে, এটা হলো মিউচুয়ালিজম। আচ্ছা, এই মিউচুয়ালিজমের পরে আসি কমেন্সালিজম। কমেন্সালিজম কথাটার মধ্যেই বুঝতে পারছো, কমেন কমেন কথাটা এসছে কমন থেকে, কমন থেকে আসছে কমেন্সালিজম। তাহলে কমেন্সালিজমটা কি হচ্ছে, এই যে কমেন্সালিজম মানে হচ্ছে কি সাধারণ, মানে কি যেটা কমন, যে কিরকম কমন, কমেন্সালিজমটা হবে যে কোনো একটা রিলেশনশিপে হয় দুজনই বেনিফিট হচ্ছে, মানে সেটা ওরা কমন ভাবে ইউজ করছে এরকম একটা। তো আগের স্লাইডে গেলেই আমরা দেখতে পারবো এই যে কমেন্সালিজম হচ্ছে মানে একজনের প্রফিট হচ্ছে আর অন্যজনের কিছু হচ্ছে না, মানে তার না লাভ হচ্ছে না লোকসান হচ্ছে, না তার দ্বারা সে উপকৃত হচ্ছে অথবা না তার দ্বারা কোনো তার ক্ষতি হচ্ছে, সে হার্ম হচ্ছে। তো সেখান থেকে সেদিক থেকে দেখতে গেলে কি আছে, যেমন এইটার সব থেকে একটা ভালো এক্সাম্পল হচ্ছে মিমিক্রি বা কালারেশন, যেটা অনুকৃতি, আর হচ্ছে বর্ণাগ্রহ যেটা আমরা পড়েছিলাম। তাহলে এটার একটা ভালো এক্সাম্পল হবে যে হচ্ছে অনুকৃতি, বর্ণগ্রহ, মানে কি মিমিক্রি আর হচ্ছে কালারেশন। তো সেই ক্ষেত্রে কি হয় ওই অনুকৃতি আর হচ্ছে এই বর্ণগ্রহের মধ্যে কি ছিল, মানে যেটা আমরা এর আগের ক্লাসে পড়েছি, তো কি ছিল সেখানে ধরো কোনো একটা মানে হার্মফুল একটা কোনো ইন্ডিভিজুয়ালকে সে অন্য একটা হার্মলেস ইন্ডিভিজুয়াল নকল করছে যাতে কেউ তার ধারে পাশে না যেতে পারে। আমরা কোরাল স্নেকের কথা যদি মনে করি, কি হয়েছে কোরাল স্নেকটা
হ্যাঁ, কোরাল স্নেকের ক্ষেত্রেই আমরা সেটা মনে করলেই আমরা বুঝতে পারবো যে একটা হার্মলেস ইন্ডিভিজুয়াল কি করে হার্মফুলের ইন্ডিভিজুয়াল মতো কালার আনছে, মানে নিজেকে চেঞ্জ করছে যাতে কোনো প্রিডেটর বা কোনো মানে কোনো এনভায়রনমেন্টাল কোনো কিছু বা কেউ আর কি তার উপর কোনো অ্যাটাক করতে না পারে, এটা ভেবে যে ওটা হচ্ছে পয়জনাস, বিষাক্ত। তো এই অনুকৃতি, বর্ণগ্রহ, এগুলো হচ্ছে কমেন্সালিজমের একটা গুরুত্বপূর্ণ এক্সাম্পল। আর আর হচ্ছে থাকবে এই যে আমরা অনেক সময় খেয়াল করি যে ধরো কোনো ষাঁড় বা মোষ বা ষাঁড় কারো পিঠে ছোট ছোট শালিক পাখি থাকে, বা কখনো হচ্ছে বককে বসতে দেখা যায়, তো কি হয় তারা এই যে এই বক বা বকগুলো, অ্যাকচুয়ালি শালিক পাখিটা পরে বলছি, বকগুলো কি হয় এই যে গ্রেজিং করছে, ওই ষাঁড় বা মোষটা যে ঘাস খাচ্ছে, তাতে কি হচ্ছে ওই নিচে থাকা ছোট 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 কীট পতঙ্গগুলো গ্রেজিং এর সময় সেগুলো নড়াচড়া করছে, উড়ছে, সেগুলোকে কি করছে এই বক, যেগুলো হচ্ছে গোবক বলে যেগুলোকে, সেগুলো হচ্ছে তাদেরকে খাচ্ছে। তো কি সেই দিক থেকে দেখতে গেলে তো এই যে বকের বকের খাওয়ারের সমস্যাটা মিটে যাচ্ছে। বক হচ্ছে কি এই গ্রেজিং, আর ষাঁড়টা তো গ্রেজিং করবেই, মানে ষাঁড় তো ঘাস খাবে, এবার কোন পোকামাকড় কখন উড়বে সেটা ভেবে তো ষাঁড় ঘাস খাওয়া বন্ধ করবে না। তো ষাঁড় ঘাস খাচ্ছে, তো ষাঁড় সাথে সাথে সাইমালটেনিয়াসলি কি হচ্ছে ওই কীটপতঙ্গগুলো নড়াচড়া করছে, উড়ে যাচ্ছে কোথাও, তো সেগুলো দেখে বকগুলো খাচ্ছে। তো সেই দিক থেকে দেখতে গেলে এটা হচ্ছে একটা কমেন্সালিজম। এটা হচ্ছে কমেন্সালিজম। আচ্ছা, তো এরপরে আমাদের একটা নেগেটিভ কি বলবো ইন্টারাকশন আছে, সেটা হচ্ছে অ্যামেনসালিজম। এরপরে একটা নেগেটিভ ইন্টারাকশন, সেটা হচ্ছে অ্যামেনসালিজম। অ্যামেনসালিজমটা কি? কমেন্সালিজমে যেমন কি হলো, কমেন্সালিজমে কেউ একজন বেনিফিটেড হচ্ছে, মানে কারো একজনের উপকার হচ্ছে, আর কারো একজন কিছু হচ্ছে না, না ক্ষতি হচ্ছে না অপকার হচ্ছে। কিন্তু অ্যামেনসালিজমে হচ্ছে একজনের প্রফিট হচ্ছে আর একজনের লস হচ্ছে, মানে কাউকে হার্ম করে কেউ কারোর উপর অ্যাটাক করে কেউ একজন বেনিফিটেড হচ্ছে। তো সেইটা হচ্ছে কি বলছে, এই ধরো পেনিসিলিয়াম, পেনিসিলিয়ামটা কি করে, পেনিসিলিয়াম থেকে পেনিসিলিন তৈরি হয়, যেটা কি করে কোনো ব্যাকটেরিয়ার গ্রোথকে ইনহিবিট করে, ব্যাকটেরিয়ার গ্রোথকে ইনহিবিট করে। সেটা কি আমাদের তাহলে সেটা ব্যাকটেরিয়ার জন্য হার্মফুল, তাই তো, ব্যাকটেরিয়ার জন্য হার্মফুল হচ্ছে। আবার হচ্ছে এমন কিছু কিছু গাছ আছে, যেমন তোমরা লক্ষ্য করবে ইউক্যালিপটাস, যেটাকে আমরা মানে বাড়িতে দেখি বা সচরাচর গাছটাকে আমরা চিনি, খেয়াল করলে বুঝতে পারবে যে ইউক্যালিপটাস গাছের চারপাশে কিন্তু কোনো ছোট ছোট গাছ বা আগাছা কিছুই জন্মায় না। এরকমও দেখা যায় যে গাছের থেকে শুধু মূলগুলোকে দেখা যাচ্ছে, রুটগুলো বাইরে বেরিয়ে আছে, কিন্তু ওখান থেকে কোনো রকম অন্য কোনো প্রজাতির কোনো কিন্তু গাছ তৈরি হচ্ছে না, ছোট হোক বড় হোক, আগাছা হোক ঝোপঝাড় হোক, কিছু কিন্তু তৈরি হয় না। কেন? কারণ হচ্ছে এই ইউক্যালিপটাস গাছ থেকে এক রকমের সাবস্টেন্স সিক্রিট হয়, যেটা তার আশপাশের মানে তার নেইবারিং জায়গার হচ্ছে কি বলবো নেইবারিং এরিয়াতে, তার চারপাশের জায়গাতে অন্য যে কোনো গাছের গ্রোথকে ইনহিবিট করে। তো সেরকমই একটা আছে ব্ল্যাক ওয়ালনাট। তো এই গাছ, এই ওয়ালনাটেরও কিন্তু, ব্ল্যাক ওয়ালনাটেরও কিন্তু তাই, আশপাশের কোনো আগাছা কিন্তু ছোট গাছ বা সার বা হার্বস টাইপের যে গাছগুলো হয় সেগুলো কিন্তু জন্মাতে দেখা যায় না, কারণ তারা সেই গাছগুলো থেকে, এই ওয়ালনাট বলো বা ইউক্যালিপটাস বলো, এই গাছগুলো থেকে এক ধরনের সাবস্টেন্স সিক্রিট হয়, যেটার জন্য বাকি গাছগুলোর গ্রোথ মানে আটকে যায়, যেগুলো চারপাশে যে গাছগুলো জন্মায় আমরা নর্মালি যেটা দেখি। আচ্ছা, আবার অনেক সময় হ্যাঁ, এটা হচ্ছে তাহলে গেল কমেন্সালিজম, সরি অ্যামেনসালিজম। আচ্ছা, এরপরে ইন্টারাকশন হচ্ছে কম্পিটিশন। এরপরে ইন্টারাকশন কি? কম্পিটিশন, যেটাকে আমরা জানি কম্পিটিশন। কম্পিটিশন, অবশ্যই কম্পিটিশনে কি হবে, দুজনই হার্ম হবে, একজনের যে গেইন হবে তার তো এনার্জি লস হবে, তো সেদিক থেকে দেখতে গেলে দুজনই এখানে কি হার্ম হচ্ছে, দুজনেরই লস হচ্ছে।
এই যে একটা যে কোনো কম্পিটিশনে কি হয়, কেউ একজন জেতে কেউ একজন হারে, কিন্তু যদি আমি তার ফিজিক্যাল দিক থেকে দেখি সেটা কি দুজনই হার্মফুল, দুজনই হার্ম হচ্ছে, মানে কম্পিটিশনে কি দুটোই নেগেটিভ হচ্ছে, একটা কম্পিটিশন গেল তাহলে। আচ্ছা, এই যে একটা কথা বলতে ভুলে গেছি, যাই হোক আবার বলে দিচ্ছি, যে এই যে মিউচুয়ালিজম ছিল, এই মিউচুয়ালিজম কিন্তু আমার হচ্ছে দু রকমের। মিউচুয়ালিজম মানে মিথজীবিতা, মানে একজনের উপর আরেকজন ফুললি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে কি, মানে সেটা হচ্ছে একটা ছিল হচ্ছে ফ্যাকাল্টেটিভ, আর একটা ছিল অব্লিগেটরি। ফ্যাকাল্টেটিভ মিউচুয়ালিজম, তো এই দুটো কি বলছে, এই ফ্যাকাল্টেটিভ আর অব্লিগেটরি মিউচুয়ালিজম, ফ্যাকাল্টেটিভে কি বলছে, ফ্যাকাল্টেটিভ হলো যে ফ্যাকাল্টেটিভ, আচ্ছা ফার্স্টে অব্লিগেটরি বলি। অব্লিগেটরি মিউচুয়ালিজম হচ্ছে সেই সমস্ত মিথজীবিতা বা সেই সমস্ত কি বলবো পারস্পরিক যে নির্ভরশীলতা, যেখানে কি হয়, যেখানে একজন আরেকজনের প্রতি ফুললি ডিপেন্ডেন্ট, যেখানে একজন আরেকজনের প্রতি ফুললি ডিপেন্ডেন্ট, মানে কি একজনকে ছাড়া অন্যজন কোনোভাবেই বাঁচতে পারবে না। মানে সে যদি ধরো স্পিসিস ওয়ান আর স্পিসিস টু যদি ধরি, স্পিসিস ওয়ান আর স্পিসিস টু যদি ধরি, দুটো আলাদা আলাদা স্পিসিস। এবার অব্লিগেটরি মিউচুয়ালিজম হচ্ছে যদি স্পিসিস ওয়ান না থাকে তাহলে স্পিসিস টু বাঁচতেই পারবে না, ও মরে যাবে, ডেথ। আবার আর ফ্যাকাল্টেটিভ মিউচুয়ালিজম হচ্ছে যে স্পিসিস ওয়ান আর স্পিসিস টু দুটো ঠিক আছে, সেখানে কেউ কারোর উপর এতটা ডিপেন্ডেন্ট না যে সে মরে যাবে, মানে সে বাঁচতে পারবে, তার হয়তো অসুবিধা হবে কিন্তু সে বাঁচতে পারবে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ফ্যাকাল্টেটিভ। তো এই যে যদি এক্সাম্পল গুলো যদি আমরা বলি, তাহলে সেই এক্সাম্পল গুলোর মধ্যে কি হচ্ছে, এই যে ধরো বি অ্যান্ড ফ্লাওয়ার, যেটা যে এক্সাম্পলটা ছিল, ধরো একটা মৌমাছি আর যে ফুলের মধ্যে যে সম্পর্কটা আছে, যে মিউচুয়ালিস্টিক রিলেশনশিপটা আছে, সেইটাতে এরকম কিন্তু নয় যে হচ্ছে মৌমাছিটা ছাড়া তার ফুলের পরাগযোগ সম্পূর্ণ হবে না, ফুলের পরাগমিলন এরকমটা কিন্তু নয়। আবার এমনটাও নয় যে ফুল যদি না থাকে তাহলে মৌমাছির খাবারটা জুটবে না, সেটা কিন্তু একদমই নয়। তার মানে কি, এইটা হচ্ছে, এটা হচ্ছে ফ্যাকাল্টেটিভ, মানে একজনকে ছাড়া অন্যজন সার্ভাইভ করতে পারবে। কিন্তু যদি এই যে রাইজোবিয়াম আর লিগুমিন, মানে শিম্বগুচ্ছ উদ্ভিদ আর হচ্ছে রাইজোবিয়ামকে ধরো, তাহলে এটা কিন্তু অব্লিগেটরি, মানে এটা কিন্তু একজনকে ছাড়া অন্যজন কিন্তু কখনোই পসিবল না, কোনোভাবেই কিন্তু এটা সম্ভব না। আবার যদি এই যে গার্ড ব্যাকটেরিয়াই যদি ধরো, তাহলেও কিন্তু এটা হচ্ছে কি, বা ফাঙ্গি আর অ্যালগি, এই যে লাইকেন, এটা তো একদমই অব্লিগেটরি, মানে যদি ফাঙ্গি না থাকে, মানে যদি ছত্রাক না থাকে, তাহলে শৈবাল, শুধু শৈবাল দিয়ে কিছু হবে না, শ্যালক সংশ্লেষ যেও করবে ওর কাছে সেই রিসোর্সটা নেই। আবার যদি শুধুমাত্র অ্যালগি থাকে তাহলে ফাঙ্গাস কি, শুধুমাত্র যদি ফাঙ্গাস থাকে তাহলে সে খাবার তৈরি করতে পারবে, ওর কাছে সব রিসোর্স আছে, কিন্তু ওর কাছে কি সেই ক্লোরোফিলটা নেই, যেটা দিয়ে ও সূর্যের আলোকে নেবে, যা দিয়ে ও খাবারটা তৈরি করবে। তো এই যে লাইকেন, এটা হচ্ছে, তাহলে আমি যদি এক্সাম্পলটা এখানে লিখি, তাহলে এই ফ্যাকাল্টেটিভ, হ্যাঁ ফ্যাকাল্টেটিভ এর মধ্যে হবে তোমার এক্সাম্পল যদি বলি বি অ্যান্ড ফ্লাওয়ার। আচ্ছা, আর যদি অব্লিগেটরিতে বলি, অব্লিগেটরি এক্সাম্পল হচ্ছে ধরো লাইকেন, অ্যালগি অ্যান্ড ফাঙ্গি। তো এটা গেল হচ্ছে আমাদের মিউচুয়ালিজমের দুটো ভাগ। আবার সেরকমই কম্পিটিশন, তারপরে আমরা অ্যামেনসালিজম বললাম, কমেন্সালিজম বললাম, এবার সময় কম্পিটিশন। সেরকম কম্পিটিশনেরও কিন্তু দুটো ভাগ আছে। কম্পিটিশনের কি কি ভাগ আছে, কম্পিটিশন এর আগে আমরা পড়েছি, কম্পিটিশন কি কি হতে পারে, যে ইন্ট্রা স্পেসিফিক আর ইন্টার স্পেসিফিক, মানে ধরো নিজেদের মধ্যে, মানে মানুষে মানুষে ঝামেলা করছি, মানুষে মানুষে ঝগড়া করছি, আবার ধরো মানুষে গরুতে ঝামেলা করছি, বা ধরো গরু বাদ ম্যামালসি হচ্ছে, বা মানে দুটো স্পিসিস টোটালি আলাদা, ইন্ট্রা স্পেসিফিক আর ইন্টার স্পেসিফিক। তো এটা দুটো ভাগ।
ইন্ট্রাস্পেসিফিক আর ইন্টার স্পেসিফিক। তাহলে কি আছে, ইন্ট্রা স্পেসিফিক মানে এর আগেও আমরা পড়েছি ইন্ট্রা। ইন্ট্রা মানে কি নিজেদের মধ্যে, কি এই ইন্ট্রা মানে কি, ইন্ট্রা মানে হচ্ছে নিজেদের মধ্যে। আর ইন্টার, ইন্টার মানে আলাদা 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 স্পিসিসের। মানে এখানে স্পিসিস ওয়ান স্পিসিস টু কে আমি, স্পিসিস ওয়ান স্পিসিস টু, এখানে ধরো স্পিসিস ওয়ান, হ্যাঁ স্পিসিস ওয়ান আর স্পিসিস টু দুটো আলাদা আলাদা প্রজাতি হবে, সেটা হবে ইন্টার স্পেসিফিক। আর ইন্ট্রা মানে নিজেদের প্রজাতির মধ্যে। ধরো হরিণ হরিণ যদি করে, এটা যদি এক্সাম্পল দিই, ধরো দুটো হরিণ ধরো খাবারের জন্য ক্যাচাল করছে বা খাবারের জন্য কম্পিটিশন করছে, সেটা হবে কি, সেটা হবে হচ্ছে ইন্ট্রা স্পেসিফিক। আর যদি হচ্ছে ধরো একটা হরিণ আর একটা বাঘেতে ইয়ে হচ্ছে, সেটা হবে ইন্টার স্পেসিফিক। এই যে ছবিতে যেটা আছে, ধরো এই যে বাঘ আর হরিণের যে কম্পিটিশনটা হচ্ছে, সেটা কি বাঁচার লড়াই। বাঘ হরিণ দুটো আলাদা প্রজাতি, দুটো আলাদা স্পিসিস, তো সেই দুটো আলাদা স্পিসিসের মধ্যে তাহলে কি কি কম্পিটিশন হবে, ইন্টার স্পেসিফিক কম্পিটিশন হবে। আচ্ছা কম্পিটিশন গেল, কম্পিটিশনের পরে আসবে প্রিডেশন। কম্পিটিশনের পরে আসবে প্রিডেশন, মানে শিকার করছে, যে মাকড়সাটা একটা মাছিকে শিকার করছে, তো সেটা হচ্ছে কি আমাদের প্রিডেশন। আচ্ছা প্রিডেশন, প্রিডেশনের পরে আমাদের আর একটা কম্পিটিশন আছে, যেটা হচ্ছে কি প্যারাসিটিজম। তো কাট না, তো এর আগে তো হচ্ছে এই গেল কম্পিটিশন, ইন্ট্রা স্পেসিফিক কম্পিটিশন আর ইন্টার স্পেসিফিক কম্পিটিশন। তো কম্পিটিশনের পরে ছিল হচ্ছে প্রিডেশন, এটা ছিল হচ্ছে 4 5। প্রিডেশন বা হচ্ছে কি শিকারত্ব, প্রিডেশন তোমরা জানো সবাই, শিকারত্ব। আচ্ছা তো প্রিডেশনের পরে আসবে, প্রিডেশনের এক্সাম্পল ছিল হচ্ছে এই যে মাকড়সাটা একটা মাছিকে খাচ্ছে, তো প্রিডেশন তোমরা সবাই জানো যে প্রিডেশন মানে শিকার করছে, কোনো একটা স্পিসিস অন্য একটা স্পিসিসকে শিকার করছে, সেটা হচ্ছে প্রিডেশন। তো প্রিডেশনের পরেই আসবে প্যারাসিটিজম। পরজীবী, প্যারাসাইট মানে কি পরজীবী, পরজীবী আমাদের কৃমি আছে, উকুন আছে, তো পরজীবী। তো সেই পরজীবী, পরজীবী কিন্তু আবার ভাগ আছে। তো প্যারাসিটিজমের ভাগ আছে, কি কি ভাগ আছে প্যারাসিটিজমের, ফার্স্টেই আসি একটো প্যারাসাইট আর এন্ডো প্যারাসাইট। এটা যদি ভাগ যদি আমি করি, ফার্স্টেই আসবে একটো প্যারাসাইট আর একটা আসবে হচ্ছে এন্ডো প্যারাসাইট। তো নামেই বুঝতে পারছো যে একটো, একটো মানে কি, একটো মানে ভেতরে, আর এন্ডো, এন্ডো মানে হচ্ছে বাইরে। তাহলে একটো প্যারাসাইটের এক্সাম্পল কি হবে, আমাদের কৃমি, আমাদের পেটের ভেতরে যে কৃমিগুলো আছে সেগুলো আমি সোজা উদাহরণ, তাহলে কি কৃমি, সেটা হচ্ছে আমাদের একটো প্যারাসাইট। আর এন্ডো প্যারাসাইট কি, আমাদের মাথায় উকুন থাকে, তো সেটা আমাদের সোজা উকুন। তাহলে এই গেল একটো প্যারাসাইট আর হচ্ছে এন্ডো প্যারাসাইট।
আচ্ছা, একটোপ্যারাসাইট গেল, এন্ডোপ্যারাসাইট গেল, এরপরে আসবে টেম্পোরারি প্যারাসাইট আর পার্মানেন্ট প্যারাসাইট। টেম্পোরারি মানে কিছুক্ষণের জন্য থাকে, আর পার্মানেন্ট মানে সে একবার বডিতে ঢুকে গেল বা বডিতে রয়ে গেল তো সেটা পার্মানেন্ট মানে আজীবন। তো টেম্পোরারি আর হচ্ছে পার্মানেন্ট মানে স্থায়ী আর অস্থায়ী। টেম্পোরারি এক্সাম্পল হিসেবে কি, টেম্পোরারি ধরো যোগ, যোগের নাম তো সবাই শুনেছো, যোগ দেখেছো, অনেকে হয়তো ভয়ও পাও। তো টেম্পোরারি প্যারাসাইট হচ্ছে যোগ বা ছাড়পোকা, আর হচ্ছে পার্মানেন্ট তো কৃমি। যদি মেডিকেশন না নেওয়া হয় তাহলে আজীবন থেকে যায়। তো টেম্পোরারি গেল, পার্মানেন্ট গেল, আর আসে হচ্ছে হোলো প্যারাসাইট, আর এরপরে আসবে হোলো প্যারাসাইট আর হেমি প্যারাসাইট। তো হোলো প্যারাসাইট আর হেমি প্যারাসাইট মানে কি আংশিক আর হচ্ছে না, হ্যাঁ সম্পূর্ণ, এটা মানে হচ্ছে সম্পূর্ণ, আর হেমি মানে হচ্ছে আংশিক বা অর্ধেক। আচ্ছা, টেম্পোরারি মানে হচ্ছে অস্থায়ী, পার্মানেন্ট হচ্ছে স্থায়ী, একটোপ্যারাসাইট মানে বহিঃপরজীবী, আর এন্ডোপ্যারাসাইট হচ্ছে না, একটো ভুল হলো, এন্ডোপ্যারাসাইট হচ্ছে বহিঃপরজীবী, আর একটোপ্যারাসাইট হচ্ছে অন্তঃপরজীবী। আর এন্ডো হচ্ছে বহিঃপরজীবী। তাহলে এই হোলো প্যারাসাইট আর হেমি প্যারাসাইটের এক্সাম্পল কি হবে? হোলো প্যারাসাইট হচ্ছে কি অ্যাসকারিস, এটাও এক প্রকারের কৃমি। আর হেমি প্যারাসাইট হচ্ছে মানে আংশিক, মানে ধরো তার লাইফ সাইকেলের কিছুটা সময় সে একটা কি বলবো পরজীবী, সে একটা অন্য কোনো হোস্টের উপর মানে পোষকের উপর সে থাকলো, সেটা হচ্ছে কিছুটা সময় তার লাইফ সাইকেলে, ধরো কোনো একটা দশা বা কোনো পার্টিকুলার কিছু দিন কিছুটা পিরিয়ড, সেটা হচ্ছে কি হেমি প্যারাসাইট। সেটা হচ্ছে কি ভিসকাস, এটাও একটা প্যারাসাইট। আচ্ছা, তো এই ভিসকাস আর আরেকটা হচ্ছে লরান্থাস, দুটোই লিখে দিচ্ছি মনে রাখতে সুবিধা হবে। তো এরা কি করে, এরা কিন্তু তাদের লাইফ সাইকেলের কিছুটা পার্ট তারা হচ্ছে আংশিকভাবে তারা প্যারাসাইট। কিরকম, যে এই যে ছবিটা, এর আগে একটা ছবি আছে দেখাচ্ছি, এই যে তোমরা দেখতে পাচ্ছ গাছের মধ্যে যে মাঝে মাঝে কিছু কিছু আগাছার মতো আমরা দেখতে পাই, এই ধরো, তা বা ধরো এইরকম, ধরো এরকম আমরা কোনো গাছের ডালে ডালে আগাছার মধ্যে দেখতে পাই। এগুলো হচ্ছে এক ধরনের কিন্তু মানে পরজীবী গাছ, যেগুলো কি এরা কিন্তু শুধু বাসস্থানটা নিচ্ছে, এমন শুধু থাকার জায়গাটা নিচ্ছে, বেড়ে ওঠাটা নিচ্ছে, কিন্তু এরা কিন্তু আবার সম্পূর্ণভাবে সেই গাছটার উপর নির্ভরশীল না। তারা নিজেরা সংশ্লেষ করছে, নিজেদের খাদ্য নিজেরা তৈরি করছে, শুধু বাসস্থানের জন্য তারা হচ্ছে পরজীবী। আবার এই যে হোলো প্যারাসাইট ছিল সম্পূর্ণ পরজীবী মানে কি, তারা তাদের লাইফ সাইকেলের গোটা টাইম পিরিয়ডটা তারা হচ্ছে অ্যাসকারিস একটা কৃমি প্রজাতির মধ্যে পড়ে। তো এইটা কি তার সম্পূর্ণ লাইফ সাইকেল হচ্ছে একটা পোষকের দেহে কাটিয়ে দিচ্ছে, তো সেইটা হচ্ছে হোলো প্যারাসাইট। তো এরপরে আছে প্যারাসাইটে আরো ভাগ আছে, এরপরে আছে কি ইন্টারসেলুলার প্যারাসাইট মানে কি অন্তঃকোষীয় প্যারাসাইট।
মানে যেগুলো কি কোষের ভেতরে থাকে, ইন্টারসেলুলার, কোষের ভেতরে থাকে, যেমন কি প্লাজমোডিয়াম হতে পারে, বা ইন্টারসেলুলার প্যারাসাইট মানে হচ্ছে কি অন্তঃকোষীয়। আমরা প্লাজমোডিয়ামের লাইফ সাইকেল পড়েছি, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, ভাইভ্যাক্স বা যে কোনো প্রজাতি হতে পারে প্লাজমোডিয়ামের। তো সেটা হচ্ছে কি অন্তঃকোষীয়, মানে সেলের ভেতরে গিয়ে থাকে। প্লাজমোডিয়াম হতে পারে, ট্রাইপানোসোমা হতে পারে। আচ্ছা, আর হচ্ছে প্যারাসাইট আছে, তাহলে একটোপ্যারাসাইট, এন্ডোপ্যারাসাইট, টেম্পোরারি, পার্মানেন্ট, হোলো প্যারাসাইট, হেমি প্যারাসাইট, ইন্টারসেলুলার প্যারাসাইট। এরপরে আসবে প্যাথোজেনিক অ্যান্ড নন প্যাথোজেনিক। তাহলে প্যাথোজেনিক আর নন প্যাথোজেনিক, প্যাথোজেনিক নন প্যাথোজেনিক কি মানে হার্মফুল আর হচ্ছে হার্মলেস। তো প্যাথোজেনিক এমন অনেক প্যারাসাইট আছে যেগুলো কোনো ক্ষতি করে না কিন্তু তারা প্যারাসাইট। তো সেরকম হচ্ছে সেরকম সেগুলো হচ্ছে নন প্যাথোজেনিক। আর প্যাথোজেনিক যদি বলি তাহলে প্যাথোজেনিকের এক্সাম্পল কি হবে? প্যাথোজেনিক ধরো ভিব্রিও কলেরি, বা হচ্ছে ভিব্রিও কলেরি হতে পারে, সালমোনেলা টাইফি। বা হতে পারে সালমোনেলা টাইফি, এই যে ব্যাকটেরিয়া। আর নন প্যাথোজেনিকটা কি? নন প্যাথোজেনিকের এক্সাম্পল হচ্ছে ধরো এন্টামি বা কোলি, এই যে ব্যাকটেরিয়া। এটা কি? এটা একটা গুড ব্যাকটেরিয়া, এটা আমাদের কি কোনো হার্ম করছে না এটা আমাদের বডিতে। তো সেটা হচ্ছে কি নন প্যাথোজেনিক একটা প্যারাসাইট। আচ্ছা, এরপরে আরেকটা আছে, আর একটাই টাইপ আছে, সেটা হচ্ছে হাইপার প্যারাসাইট। হাইপার প্যারাসাইটটা কি? হাইপার প্যারাসাইট, হাইপার আমি বুঝতে পারছো। হাইপার প্যারাসাইট, হাইপার মানে কি একটার উপর আরেকটা, মানে অনেক বেশি। তো সেটা কি জিনিস? হাইপার প্যারাসাইটটা হচ্ছে একটা প্যারাসাইট, প্যারাসাইটের মধ্যেও আবার প্যারাসাইট, সেটা হচ্ছে হাইপার প্যারাসাইট। এই ধরো আমি যে এই এন্ডো প্যারাসাইট, ধরো এই উকুনটা যে বললাম, এই যে উকুন, তো এই উকুনটাকে আমি যদি কোনো ধরো উকুন একটা নিয়ে আমি কাজ করছি, বা উকুনের বডি স্ট্রাকচার বলো, ভেতরের ফাংশন বলো, সবকিছু আমি দেখছি। তো আমি যদি সেখানে এই উকুনটাকে একটা মানুষের মাথা থেকে পেয়েছি, ছাগলের থেকে পেয়েছি, যে কোনো জায়গা থেকে ধরো একটা উকুন আমি নিয়েছি, একটা এন্ডো প্যারাসাইট একটা আমি উকুনকে নিয়েছি, সেই উকুনের মধ্যে আমি যদি কোনো প্যারাসাইট পাই, তাহলে সেই প্যারাসাইটটা হবে আমার কি হাইপার প্যারাসাইট। মানে একটা প্যারাসাইটের মধ্যেই আবার প্যারাসাইট, মানে উকুনটাই একটা পোষকের দেহে বাস করছে, এবার আবার উকুনও কোনো একটা প্যারাসাইটের পোষক হিসেবে কাজ করছে, তো সেটা হবে আমাদের হাইপার প্যারাসাইট। তো এই গেল আমাদের হচ্ছে প্যারাসিটিজম। তাহলে প্যারাসিটিজমের কি কি ভাগ হলো? প্যারাসিটিজমের অনেকগুলো ভাগ আছে। কি কি? একটো প্যারাসাইট, এন্ডো প্যারাসাইট, মানে সে একটো আর এন্ডো, ভেতরে না বাইরে, মানে বডির কোনো একটা অর্গানিজমের বডির ভেতরের প্যারাসাইট না বডির বাইরের প্যারাসাইট। আর তারপরে কি হলো? টেম্পোরারি আর পার্মানেন্ট, মানে সেই প্যারাসাইটটা পার্মানেন্ট, মানে একদম আমার বডিতে ঢুকে গেল, মানে সে আমার লাইফ স্প্যান যতটা ততদিন পর্যন্ত থেকে গেল, নাকি হচ্ছে টেম্পোরারি, মানে আমার মধ্যে এলো, তার লাইফের কিছুটা পোর্শন কাটিয়ে আবার সে চলে গেল, সেটা গেল টেম্পোরারি না পার্মানেন্ট। আবার তারপরে আমরা দেখলাম হোলো প্যারাসাইট আর হেমি প্যারাসাইট, মানে সে আংশিকভাবে মানে সম্পূর্ণভাবে আমার উপরই ডিপেন্ডেন্ট। যেমন অ্যাসকারিস, সে আমার উপরই ডিপেন্ডেন্ট, আমি যদি কোনোভাবে ওকে শেষ করতে পারি, ধ্বংস করতে পারি, তাহলে ও মরে গেল, ওর আর বাঁচার কোনো রাস্তা নেই। আবার সেরকম ভাবে আংশিক প্যারাসাইট, যেগুলোকে আমরা দেখা, এই যে এর আগে যে ভিসকাস, লোরান্থাস, যে আমি গাছের মধ্যে যে আগাছা আগাছাগুলো বললাম, তো সেগুলো হচ্ছে কি আংশিক প্যারাসাইট। আচ্ছা, তোমরা অনেক সময় দেখবে যে কোনো গাছে আমরা সেটাকে হলুদ হলুদ সুতোর মতো অনেক আগাছার মতো দেখতে পারি, সোনালী রঙের, সেটাও কিন্তু এক ধরনের হেমি প্যারাসাইট, সেটাও কিন্তু এক ধরনের
আংশিক প্যারাসাইট। এরপর আমরা দেখলাম ইন্টারসেলুলার, মানে সেলের ভেতরেও প্যারাসাইট থাকে, প্লাজমোডিয়াম, ট্রাইপানোসোমা। তারপরে দেখলাম প্যাথোজেনিক, নন প্যাথোজেনিক, মানে সেটা হার্মফুল নাকি হার্মলেস, আমাদের ক্ষতি করছে নাকি ক্ষতি করছে না, সে ক্ষতি করলে ভিব্রিও কলেরি বা যেটা কলেরা রোগ ছড়ায়, আর নন প্যাথোজেনিক এন্টামিবাকোলি যেটা আমাদের কি ইন্টেস্টাইনে একটা গুড ব্যাকটেরিয়া। আর আমরা লাস্ট পড়লাম হাইপার প্যারাসাইট, মানে প্যারাসাইটের মধ্যেও আবার প্যারাসাইট। আচ্ছা, তো এই গেল আমাদের হচ্ছে প্যারাসিটিজম। তো হ্যাঁ, এই হচ্ছে আমাদের কি, এটা তাহলে প্যারাসিটিজম। আচ্ছা, তো এই গেল আমাদের পপুলেশন ইন্টারাকশন। তাহলে পপুলেশন ইন্টারাকশনের মধ্যে কি কি পড়লাম? আমরা পড়লাম মিউচুয়ালিজম, যেটা কি পপুলেশন ইন্টারাকশনের মধ্যে আমরা পড়লাম হচ্ছে মিউচুয়ালিজম, যে আচ্ছা এখানে কি আছে দেখি, পপুলেশন ইন্টারাকশন আমরা পড়েছি এই যে মিউচুয়ালিজম। মিউচুয়ালিজমে কি হয়, প্লাস 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 ইন দা সেন্স পজিটিভ হচ্ছে। পজিটিভ কিরকম, যে দুটো স্পিসিসই, ধরো এটা স্পিসিস 1 এটা স্পিসিস 2, দুটো স্পিসিসই প্রফিটেবল হচ্ছে, দুটো স্পিসিসেরই উপকার হচ্ছে, মানে প্লাস 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 সাইনটা হচ্ছে তার উপকার হচ্ছে, বেনিফিট, আর মাইনাসটা হচ্ছে সে ক্ষতি হচ্ছে, তার নেগেটিভ একটা ইমপ্রেশন হচ্ছে, তার ক্ষতি হচ্ছে। আর জিরো হচ্ছে নিউট্রাল, তার কিছুই হচ্ছে না, পজিটিভ হচ্ছে না নেগেটিভ হচ্ছে, ওটা হলেও ওর চলবে না হলেও চলবে। তো ফার্স্টেই আমরা দেখলাম মিউচুয়ালিজম। তো মিউচুয়ালিজমে কি হলো, প্লাস প্লাস মানে হচ্ছে দুজনেই প্রফিটেড, স্পিসিস 1ও বেনিফিট হচ্ছে, স্পিসিস 2 এরও বেনিফিট হচ্ছে। আবার হচ্ছে অ্যামেনসালিজমে কি ছিল, অ্যামেনসালিজমে ছিল -0, একজনের নিজের ক্ষতি হচ্ছে আর একজনের কিছুই হচ্ছে না। স্পিসিস 1 আর স্পিসিস 2 যদি একজনের ক্ষতি হচ্ছে নেগেটিভ, সে তার ক্ষতি হচ্ছে, আর 0 হচ্ছে আর একজনের কিছু হচ্ছে না, মানে নিজের ক্ষতি হবে, স্পিসিস 2 এর কিছু হচ্ছে না আর স্পিসিস 1 এর ক্ষতি হচ্ছে, তার হচ্ছে কি, হ্যাঁ। আর কমেন্সালিজম হচ্ছে একজনের বেনিফিট প্লাস আর একজনের কি কিছুই না, প্লাসও হতে পারে আবার কিছুই না, মানে তার হয় লাভ হবে আর নয়তো নিউট্রাল কিছুই হবে না। যেরকম ওই গাই বক আর হচ্ছে ষাঁড়ের বা গাইয়ের যে হচ্ছে গরুর যে মিউচুয়ালিস্টিক রিলেশনশিপটা যেটা ছিল সেরকম। কম্পিটিশন, দুজনই ক্ষতি হচ্ছে। প্যারাসিটিজম, একজনের লাভ হচ্ছে একজনের লস হচ্ছে। স্পিসিস যে মানে যে আছে, ধরো কৃমিটা আমার বডিতে আছে, আমার তো ক্ষতি হচ্ছে কিন্তু কৃমিটা তো প্রফিট হচ্ছে, ও তো তার বংশবৃদ্ধি করতে পারছে। প্রিডেশন সেম, একজনের লাভ হচ্ছে একজনের লোকসান হচ্ছে। ধরো যে শিকার করছে তার সে খাবার পাচ্ছে, তার ফুড রিসোর্সের মিটছে, আর যে শিকার হচ্ছে তার কি, সে তো মরে যাচ্ছে, সে স্যাক্রিফাইস হচ্ছে। তো এই গেল আমাদের টোটাল পপুলেশনের ইন্টারাকশন। পপুলেশন ইন্টারাকশন শেষ। পপুলেশন ইন্টারাকশনে অ্যামেনসালিজম, মিউচুয়ালিজম, কমেন্সালিজম, কম্পিটিশন, প্যারাসিটিজম আর হচ্ছে প্রিডেশন। আচ্ছা, এই গেল পপুলেশনে ইন্টারাকশন, মানে একটা পপুলেশনে কি কি ইন্টারাকশন হতে পারে, মানে কি একজনের সাথে অন্যজনের কি কি ইন্টারাকশন হতে পারে, কোন দিক থেকে কি রকম হতে পারে সেটা গেল। এরপর আমরা দেখবো একটা পপুলেশনের গ্রোথ, মানে পপুলেশনের গ্রোথটা অ্যাকচুয়ালি কি জিনিস, মানে একটা পপুলেশন বড় হচ্ছে, সাইজে বড় হচ্ছে, তার ডেনসিটি কিরকম আছে। ডেনসিটি মানে একক একটা পার্টিকুলার টাইম পিরিয়ডে সেই পপুলেশনটার নাম্বার কতটা ইনক্রিজ হয়েছে বা ডিক্রিজ হলে সেটা মানে কমে গেছে, ডেনসিটি কমে গেছে। তো এই পপুলেশনের গ্রোথ অ্যাকচুয়ালি ডিপেন্ড করে চারটা জিনিসের উপর। কি কি? ইমিগ্রেশন। তো ইমিগ্রেশনটা কি? ইমিগ্রেশন মানে অন্য কোনো জায়গার থেকে আমার এই জায়গার পপুলেশনটায় কেউ এসেছে, মানে বাইরে থেকে কেউ ভেতরে এসেছে, সেটা হচ্ছে কি ইমিগ্রেশন। ইমিগ্রেশন বাইরে থেকে আসা। আচ্ছা, বাইরে থেকে আসা ইমিগ্রেশনের উপর ডিপেন্ড করে। আচ্ছা, আর কি হয়? ন্যাটালিটি। ন্যাটালিটি মানে অ্যাকচুয়ালি পপুলেশনে মানে বার্থ রেট, জন্মহার। একটা পপুলেশনের জন্মহার, সেটার উপর মানে কত জন্মহারটা কি, আবার জন্মহার হচ্ছে কোনো একটা টাইম পিরিয়ডে কত সংখ্যক পার্সন বা ইন্ডিভিজুয়াল জন্মগ্রহণ করছে, সেটাই হচ্ছে মানে জন্মহার। হার তো তাই বুঝি আমরা যে একক সময়ে সেটা কতটা হচ্ছে। আচ্ছা, আর কিসের উপর ডিপেন্ড করে? ইমিগ্রেশন।
ইমিগ্রেশন মানে কি এখান থেকে কেউ যাচ্ছে, মানে ইমিগ্রেশন হচ্ছে বাইরে থেকে আসা, আর এমিগ্রেশন হচ্ছে ভেতরের থেকে কেউ বাইরে যাচ্ছে, মানে আমার এই জায়গা থেকে কেউ একজন অন্য কোনো একটা পপুলেশন বা অন্য কোথাও স্থানান্তরিত হচ্ছে, মানে আমার এখান থেকে সে বাইরে যাচ্ছে, কি বলবো ভেতর থেকে বাইরে বা হ্যাঁ কোন একটা পপুলেশনের ভেতর থেকে বাইরে যাওয়া। আচ্ছা, সেটা হচ্ছে এমিগ্রেশন। আর মর্টালিটি, মর্টালিটি হচ্ছে কি ডেথ রেট বা মৃত্যু হার। তাহলে এই চারটা জিনিস, এক হচ্ছে এমিগ্রেশন, বাইরে থেকে ভেতরে কতজন লোক আসছে, জন্মহার বা ন্যাটালিটি, আর হচ্ছে কি আছে আর একটা হচ্ছে ইমিগ্রেশন, মানে আমার এই জায়গার পপুলেশনটা থেকে বাইরে যাচ্ছে, আর ন্যাটালিটি মর্টালিটি হচ্ছে মৃত্যু হার, কতজন মারা যাচ্ছে। তো এই চারটা জিনিসের উপর একটা পপুলেশনের গ্রোথ বা একটা পপুলেশনের ডেন্সিটি কতটা ঘন আর কি, কতটা ঘনত্ব, ঘনত্ব কি আছে সেটা এই চারটা জিনিসের উপর নির্ভর করে। তো স্বাভাবিকভাবে কি হবে, এই যে এমিগ্রেশন মানে বাইরে থেকে ভেতরে আসা, আর এই যে জন্মহার, এই দুটা কি হবে একটা পপুলেশনের সাইজকে কি করবে, একটা পপুলেশনের সাইজকে ইনক্রিজ করবে, তাই তো? যদি জন্মহার মানে কি জন্মগ্রহণ করছে সেটা, আর বাইরে থেকে আসছে মানে এখানেও লোক সংখ্যা অ্যাড হচ্ছে, তো এই দুটোকে একটা পপুলেশনের সাইজকে কি করবে ইনক্রিজ করবে, ইনক্রিজ করবে। সেম ভাবে এই যে এমিগ্রেশন আর হচ্ছে এই যে মৃত্যু হার, তাহলে কি হবে এটা একটা পপুলেশনের সাইজকে কি করবে ডিক্রিজ করবে বা ঘনত্বটা ডিক্রিজ করবে, তাই তো? এটা একটা পপুলেশনের সাইজকে যেরকম ইনক্রিজ করবে সেটা পপুলেশনের সাইজকে ডিক্রিজ করবে। মানে যদি কোনো একটা পপুলেশনের এই আই প্লাস বি, কোনো একটা পপুলেশনের ধরো কোনো একটা পপুলেশনের আই প্লাস বি এটা যদি বেশি হয়, তার মানে কি সেই পপুলেশনটা গ্রো করবে, সেই পপুলেশনটা কি হবে গ্রোয়িং পপুলেশন হবে, গ্রোয়িং হবে, সেই পপুলেশনটা সাইজ বাড়বে, পপুলেশনটা গ্রো করবে। আবার যদি কোনো একটা পপুলেশনের ই প্লাস ডি এটা যদি বেশি হয়, তাহলে কি হবে সেই পপুলেশনটা আস্তে আস্তে ডিক্লাইন করবে, পপুলেশনটা থাকবেই না, তার মানে কি ডিক্লাইনিং হবে। মানে কি পপুলেশনটা আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে, ওর মৃত্যু হার বেশি, যতজন জন্ম হচ্ছে তার থেকে বেশি মরে যাচ্ছে, তার উপরে আবার কি উপরি হিসেবে জুড়েছে যে যা লোক সংখ্যা ছিল সেগুলো এখান থেকে অন্য কোথাও চলে যাচ্ছে, তার মানে কি হচ্ছে তার সেই পপুলেশনটা তো আলটিমেটলি থাকবেই না, ডিক্লাইন হয়ে যাবে। তো এই হচ্ছে একটা পপুলেশনের গ্রোথ। এবার এই পপুলেশনের গ্রোথে একটা জিনিস আছে সেটা হচ্ছে ক্যারিং ক্যাপাসিটি। তো এই ক্যারিং ক্যাপাসিটিটা কি বা বহন ক্ষমতা, কি জিনিস এই বহন ক্ষমতা বা ক্যারিং ক্যাপাসিটি? বহন ক্ষমতা বা ক্যারিং ক্যাপাসিটি হচ্ছে কোনো একটা স্থানের জনসংখ্যার সর্বোচ্চ সীমা। মানে ধরো কোনো একটা পার্টিকুলার একটা এরিয়া আছে, এই ধরো কোনো একটা পার্টিকুলার এরিয়া, এই পার্টিকুলার এরিয়াতে এই ইন্ডিভিজুয়াল গুলো আছে, তো তারা ম্যাক্সিমাম কতটা গ্রো করতে পারে একটা পার্টিকুলার টাইম পিরিয়ডে, ধরো 1 বছর দিলাম বা 5 বছর দিলাম বা 10 বছর দিলাম, সেই টাইম পিরিয়ডটার মধ্যে কোনো একটা পার্টিকুলার স্থানের সর্বোচ্চ জনসংখ্যা কতটা হতে পারে, সেটাই হচ্ছে তার কি ক্যারিং ক্যাপাসিটি। মানে ঠিক তার থেকে বেশি হলেই পপুলেশনটা ডিক্লাইন করে যাবে, পপুলেশনটা ধ্বংস হয়ে যাবে, মানে খাদ্য নেই, বাসস্থান নেই, এই সমস্ত কারণগুলোর, প্রাকৃতিক কারণগুলোর জন্য, মানে ন্যাচারাল সিলেকশন যেটা আমরা আগে পড়েছিলাম, সেই ন্যাচারাল সিলেকশনের জন্য কি হবে সেই পার্টিকুলার পপুলেশনটা ডিক্লাইন করবে। তো সেইটাই হচ্ছে ওর ক্যারিং ক্যাপাসিটি। আচ্ছা, সেটা হচ্ছে তার ক্যারিং ক্যাপাসিটি। তো কোনো একটা জনসংখ্যার বৃদ্ধির যদি আমি হার যদি বলি, এই যে জনসংখ্যা জন্মহার মানে কি জনসংখ্যা বৃদ্ধির হার, মৃত্যু হার মৃত্যুর মানে একক সময়ে কতজন মারা একক সময়ে
একক সময়ের বেসিসে কতজন মারা যাচ্ছে সেটাই হচ্ছে তার মৃত্যু হার। তো কি বলছে, একক সময়ের মোট জনসংখ্যার সঙ্গে যে সংখ্যক প্রজাতি যুক্ত বা বিযুক্ত হয় তা পপুলেশন বৃদ্ধির হারকে পরিবর্তিত করে। হ্যাঁ, অবশ্যই করে। কারণ কি, কোনো একটা পার্টিকুলার টাইমের মধ্যে আমি যদি দেখি এই আই আর বি যদি বাড়ে, এই আই আর বি যদি বাড়ে তাহলে কি সেই পপুলেশনটা বড় হবে, একটু আগেই বললাম আমি। আবার যদি কোনো একটা পপুলেশনে ই আর ডি যদি একসাথে যদি কমে তাহলে সেটা কি ডিক্লাইন হবে, পপুলেশনটা নেগেটিভ রান করবে। তো সেইটার উপর কিন্তু ডিপেন্ড করে, মানে এই এই চারটে জিনিসের উপর একটা পপুলেশন নির্ভর করছে। কখনো এটা আই আর বি সমান হতে পারে, মৃত্যু হার জন্ম হারের সমানও হতে পারে। তো সেই চারটে জিনিসের উপর একটা পপুলেশনের গ্রোথ কিন্তু ডিপেন্ড করছে। তো সেক্ষেত্রে কি হবে, জনসংখ্যা বৃদ্ধির হার যদি আমি ধরি, তো জনসংখ্যা বৃদ্ধির হার যদি আমি ধরি তাহলে বৃদ্ধির হার জনসংখ্যা বৃদ্ধির হার যদি ডেল এন বাই এন ডেল টি হয় তাহলে সেখানে জনসংখ্যা বৃদ্ধির হার যদি এন হয় আর এনটা যদি সমান সমান, আচ্ছা, কোন একটা পপুলেশনে যদি আমি জনসংখ্যা বৃদ্ধি ধরি, জনসংখ্যা বৃদ্ধির হার কি হবে, সেই কোনো একটা পপুলেশনের জনসংখ্যা বৃদ্ধির হার কি হবে, ডেল এন বাই এন ডেল টি ইন্টু 100। আচ্ছা, তার মানে কি এখানে এন কি, টি কি, ডেল বা কি, যেখানে কি এন হচ্ছে প্রাথমিক পপুলেশন, এই যে এন, এন হচ্ছে কি প্রাথমিক পপুলেশন, মানে প্রথমে পপুলেশন কতটা ছিল, মানে কতজন ছিল প্রাথমিক। আচ্ছা, এন হচ্ছে প্রাথমিক পপুলেশন, ডেল এন, এই এনটা গেল প্রাথমিক পপুলেশন, এই ডেল এন ডেল এন হচ্ছে এই প্রাথমিক থেকে পরিবর্তিত হয়ে কতটা হলো, মানে এটা হচ্ছে পরিবর্তিত। আচ্ছা, তাহলে আর টি তো সময়, টি হচ্ছে সময়। তাহলে এখানে কি বোঝা গেল, যে যদি কোনো একটা, যদি আমি ধরি যে কোনো একটা জায়গার পপুলেশন, আচ্ছা ধরলাম কোনো একটা জায়গার, এটা আমার গেল ফর্মুলাটা, তো এটা হচ্ছে আমার ফর্মুলাটা গেল, জনসংখ্যা বৃদ্ধির হার কি করে আমরা বের করব, যে কোনো একটা জায়গার জনসংখ্যা কতটা বৃদ্ধি হচ্ছে এটা আমি কি করে বুঝবো। তো সেই আমি যদি সেটাই যদি দেখি যে কোনো একটা জায়গার ধরো প্রথমের পপুলেশন ছিল 100, আচ্ছা ধরলাম কোনো একটা জায়গার পপুলেশন প্রথমে ধরো ছিল 100, ছিল 100 থেকে 200 ছিল, হলো 200ই ছিল, নাও 200 ছিল, কোনো একটা পপুলেশন ধরো 200 ছিল, 200 থেকে পরিবর্তিত হয়ে 300 হয়েছে, তাহলে সেখানে সেই পপুলেশনটার জনসংখ্যা বৃদ্ধির হার কত, কি হবে, কি করে হবে জনসংখ্যা বৃদ্ধি, এই যে ফর্মুলা, তাহলে কি হলো ডেল এন, মানে ডেল এন হচ্ছে তার পরিবর্তিত হওয়ার পরে কতটা হয়েছে, মানে 300 বাই এন, প্রথমে কত ছিল 200 ইন্টু ডেল টি, মানে সময় আমি ধরলাম 2 বছর, তাহলে তাহলে কি হলো ইন্টু 100 তাহলে 75%। তাহলে কি হলো 75% হলো, তার মানে কি যে সেই জনসংখ্যা বৃদ্ধির হার কি হলো 75% হলো, জনসংখ্যা বৃদ্ধির হার বের হয়ে গেল আমার। তাহলে তাহলে সেই স্থানে জনসংখ্যা বৃদ্ধির হার যদি আমি বলি তাহলে হচ্ছে 75% জনসংখ্যা বৃদ্ধির হার। তো এইভাবে আমরা কিন্তু বার করতে পারি। আবার এই যে ফর্মুলাটা আমি বললাম, এই যে সেটাকে আমরা কি করে লিখতে পারি, আবার জনসংখ্যার পরিবর্তন,
এটা দিয়ে আমরা বের করতে পারি কোনো স্থানের জনসংখ্যা। এখানে আমরা জানতে পারলাম বৃদ্ধির হার। যদি এবার আমাকে বৃদ্ধির হার দেওয়া আছে বা আমাকে শুধুমাত্র কতজন এসছে, জন্ম হয়েছে, এগুলো যদি আমি জানতে পারি, তাহলে সেখানে আমি জনসংখ্যার পরিবর্তন আমি কি করে জানবো? পরিবর্তন তাহলে কি হবে? কোনো জনসংখ্যার পরিবর্তন, কোনো স্থানের জনসংখ্যার পরিবর্তন পরিবর্তনকে আমরা এক্স দিয়ে লিখি। সমান সমান কি হবে? কোন স্থানের জনসংখ্যার পরিবর্তন সমান সমান এই যে বার্থ রেট প্লাস ইমিগ্রেশন মাইনাস, মানে কতজন জন্ম হয়েছে আর কতজন বাইরে থেকে এসেছে, সেখান থেকে আমি যদি মাইনাস করি ডেথ রেট প্লাস ইমিগ্রেশন, কতজন মারা গেছে এবং কতজন এই পপুলেশনটা থেকে বাইরে চলে গেছে, তাহলে সেটা দিয়ে আমি কি কোনো একটা স্থানের জনসংখ্যার আমি জনসংখ্যার পরিবর্তনকে বের করতে পারবো। একটা স্থানের জনসংখ্যার কি পরিমাণ পরিবর্তন হচ্ছে, কি কতটা পরিবর্তিত হচ্ছে জনসংখ্যাটা। এই হলো আমাদের পপুলেশনের গ্রোথ। আচ্ছা, তারপরে আমরা দেখব একটা পপুলেশনের গ্রোথ তো বুঝলাম, সেটার কি কি প্যাটার্ন আছে, প্যাটার্ন অফ পপুলেশন গ্রোথ। আমরা এর আগে দেখলাম যে কখনো এটাতেই দেখলাম যে কখনো পপুলেশন আমাদের গ্রোয়িং হবে, কখনো পপুলেশন আবার ডিক্লাইন করবে, মানে পপুলেশনটা কখনো বাড়বে আবার কখনো মানে কি বলবো নাই মানে ডিক্লাইন করবে, মানে পপুলেশনটা ধ্বংস হয়ে যেতে পারে। তো সেই দিক থেকে সেখান থেকেই আমরা আসবো এবার সেটা কখন হবে, কিসের জন্য হবে, সেইগুলো হচ্ছে একটা কোনো একটা পপুলেশনের প্যাটার্ন, গ্রোথ প্যাটার্ন কি কি। এখানে দুটো কার্ভ দেখতে পাচ্ছ, একটা এক্সপোনেনশিয়াল গ্রোথ আর একটা লজিস্টিক গ্রোথ। আচ্ছা, এক্সপোনেনশিয়াল কি আর লজিস্টিক কি? এক্সপোনেনশিয়াল গ্রোথ হচ্ছে ওটা এক্সপোনেনশিয়ালি বাড়ছে, টাইমের সাথে সাথে বাড়ছে পপুলেশন। এদিকে পপুলেশন সাইজ, সেটাকে আমরা সংক্ষেপে এন দিয়ে ডিনোট করি, পপুলেশন সাইজকে আমরা এন দিয়ে ডিনোট করি, আর টাইম তো আমরা টি। সেম ভাবে পপুলেশন সাইজ এন, টাইম হচ্ছে টি। আচ্ছা, তো এইবার এই যে এদিকে পপুলেশন সাইজ মানে সময়ের সাপেক্ষে পপুলেশনটা বাড়ছে, এক্সপোনেনশিয়ালি বাড়ছে বাড়ছে বাড়ছে, একদম টানা বাড়ছে, ও বাড়তেই থাকছে। আচ্ছা, কিন্তু এখানে আমাদের একটা কিন্তু কথা ছিল ক্যারিং ক্যাপাসিটি। এর আগে আমরা পড়েছিলাম ক্যারিং ক্যাপাসিটি মানে কি, বহন ক্ষমতা, মানে একটা পপুলেশনের সর্বোচ্চ সীমা, তার মানে জনসংখ্যার একটা সর্বোচ্চ সীমা সেই পপুলেশনটা, সেটা হচ্ছে তার কি বহন ক্ষমতা। সেই সীমাটা যদি সে পেরিয়ে যায় তাহলে সেই পপুলেশনটা ডিক্লাইন করবে, পপুলেশনটা কিন্তু যদি এটা যদি চলতেই থাকে। এবারে ক্যারিং ক্যাপাসিটি যদি সাপোজ আমি ধরলাম, এখানে যদি আমার ক্যারিং ক্যাপাসিটি হয়, আচ্ছা এটা যদি আমার ক্যারিং ক্যাপাসিটি কে হয়, ক্যারিং ক্যাপাসিটি কে, ক্যারিং ক্যাপাসিটি যদি এই যে কে যদি হয় ক্যারিং ক্যাপাসিটি, তাহলে এই যে কি বলবো, এই যে পপুলেশনটা সাইজ যে গ্রো করছে আস্তে আস্তে এক্সপোনেনশিয়ালি, মানে টাইমের সাপেক্ষে পপুলেশনটা গ্রো করছে, সেটা কিন্তু যদি পেরিয়ে যায় তাহলে কিন্তু সেটা ডিক্লাইন করবে, সেটা কিন্তু পপুলেশনটা আর থাকবে না, সেই পপুলেশনটা কিন্তু ধ্বংস হয়ে যাবে। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের এক্সপোনেনশিয়াল গ্রোথ। এক্সপোনেনশিয়াল গ্রোথ তো এই হ্যাঁ এক্সপোনেনশিয়াল গ্রোথ, এটা কিন্তু এটা কিন্তু ডিক্লাইন করে যাবে, মানে এটা যদি এক্সপোনেনশিয়াল গ্রোথটা কি হয়, ডিক্লাইনিং পপুলেশন হয়। সেই এক্সপোনেনশিয়াল পপুলেশন যেটা হয়, এক্সপোনেনশিয়াল গ্রোথ যদি হয় তাহলে কিন্তু সেই পপুলেশনটা ডিক্লাইন করে যায়, যদি ক্যারিং ক্যাপাসিটির পার করে যায়। এক্সপোনেনশিয়ালি ও তো গ্রো করছে, ও তো গ্রো করছেই করছেই, ক্যারিং ক্যাপাসিটি পর্যন্ত গিয়ে সেখানে কি হয়, ক্যারিং ক্যাপাসিটিতে এসে এই যে লজিস্টিক গ্রোথটা সেটা প্যারালালি রান করতে থাকে, মানে ক্যারিং ক্যাপাসিটিটাই ওর সর্বোচ্চ সীমা, তার থেকে বেশি ও পপুলেশনের সাইজে আর বড় হয় না। তো সেই ক্যারিং ক্যাপাসিটির সাথে যখনই সে প্যারালাল হয়ে যাবে সেই কার্ভটা, সেই গ্রোথটা, সেটা হচ্ছে আমাদের লজিস্টিক গ্রোথ। তাহলে এটাকে আমরা কি বলি, নর্মালি এটাকে আমরা বলি এস শেপড, এটাকে আমরা বলি না, এটাকে আমরা বলি হচ্ছে জে শেপড, এস শেপড।
না, এই গেল আমাদের পপুলেশনের কি এস আকৃতির আর জে আকৃতির। যেটা এক্সপোনেনশিয়ালি গ্রো হয় সেটাই হচ্ছে আমাদের কি এস আকৃতির। এক্সপোনেনশিয়ালি গ্রো হচ্ছে, এটা হচ্ছে এস শেপড। আর যেটা লজিস্টিক কার্ভ, যেটা হচ্ছে ক্যারিং ক্যাপাসিটি থেকে প্যারালালি রান করে, সেটা হচ্ছে জে শেপড। আচ্ছা, এই গেল আমার এস শেপ আর জে শেপ দুটো কার্ভ, যেখানে যেখানে হচ্ছে এই ক্যারিং ক্যাপাসিটিতে কি হবে, এই যদি এক্সপোনেনশিয়াল গ্রোথ মানে যদি এস শেপড কার্ভ, যদি আমি সাপোজ কনসিডার করলাম যে এস শেপড কার্ভটা ও এক্সপোনেনশিয়াল গ্রো হচ্ছে, আচ্ছা ভালো কথা গ্রো করছে, কিন্তু কোনো একটা টাইম পিরিয়ডে গিয়ে তো ওর ফুড রিসোর্স শেষ হবে, বাসস্থান নষ্ট হয়ে যাবে, তখন কি হবে, এই পপুলেশনটা একবারেই ডিক্লাইন হবে, সেই পপুলেশনটা নষ্ট হয়ে যাবে। আর লজিস্টিক গ্রোথ যেটা জে শেপ, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে টাইম পিরিয়ডের সাথে সাথে বাড়ছে, কিন্তু কোনো একটা পার্টিকুলার সময়ে যখন ক্যারিং ক্যাপাসিটি লেভেলে গিয়ে গ্রোথটা যাবে, সেইখান থেকে গ্রোথটা কিন্তু প্যারালালি রান করবে, তখন থেকে কিন্তু ওখানে আবার ন্যাচারাল সিলেকশন বা এই যে প্রাকৃতিক নির্বাচন যেটা আমরা বলি, সেই জিনিসগুলো কিন্তু লজিস্টিক গ্রোথে অ্যাড হতে থাকবে। আচ্ছা, এবার দেখি যদি কোনো যদি কোনো প্রজাতির ঘনত্ব n হয়, ধরলাম কোনো একটা প্রজাতির ঘনত্ব n, আচ্ছা এবার সেখানকার কি জন্মহার কি বি, মানে বার্থ রেট, জন্মহার বি, আর কি সেখানকার মৃত্যুহার ডি, এবং সেটা কি মৃত্যুহার ডি, আর সময় হচ্ছে টাইম, ধরো সময় হচ্ছে টি, সময় যদি হয় টি, তাহলে কি সেখানকার সেই টি সময়ে মানে সময় টি সময়ের মধ্যে সেই প্রজাতিটার ঘনত্বের কি পরিবর্তন হবে, সেটা যদি আমি দেখতে যাই, তাহলে কি হবে, সেখানে ডি এন ডি টি, এন মানে কি ঘনত্ব, ডিটি মানে টি এর সাপেক্ষে তার ঘনত্বটা কি, সময় সাপেক্ষে তার ঘনত্ব কি, সেটা আমি কি করে বুঝবো, সেটা কি করে বার করব, সেটা আমি বার করব হচ্ছে বি মাইনাস ডি ইন্টু এন। বি মানে তার জন্মহার থেকে তার মৃত্যুটা মাইনাস হবে, সাথে তার যে ঘনত্ব ছিল সেটা হচ্ছে ইন্টু হবে। আচ্ছা, আবার এখানে আমি ধরি তাহলে ধরা যাক, কি ধরবো, ধরা যাক হচ্ছে কি এই বি মাইনাস ডিটাকে আমি যদি আর ধরি, বি মাইনাস ডিটাকে যদি আমি আর ধরি, তাহলে কি হবে আর এন, তার মানে কি হলো ডি এন বাই ডিটি সমান সমান আর ইন্টু এন, যেখানে কি এই আরটা হচ্ছে একটা, এই আর হচ্ছে কিন্তু একটা ধ্রুবক, সেই আরটাকে হচ্ছে কি এই যে আর, এই আর হচ্ছে কিন্তু একটা ধ্রুবক, সেটা কি, সেটাকে আমরা কি বলি ইন্ট্রিনসিক রেট, সেটা হচ্ছে কি ইন্ট্রিনসিক রেট মানে কতটা বাড়ছে, ন্যাচারাল সিলেকশন চলে আসলো, ইনক্রিজ, তাহলে এই আর হচ্ছে কিন্তু একটা ধ্রুবক, সেটা হচ্ছে কি ইন্ট্রিনসিক রেট অফ ন্যাচারাল ইনক্রিজ। তাহলে এই হচ্ছে আমার হচ্ছে গেল কোনো একটা জায়গার যদি আমি ঘনত্ব, এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা কিন্তু আমাকে মনে রাখতে হবে, ডিএন বাই ডিটি ইকুয়াল টু আর এন, যেখানে কি আর মানে হচ্ছে এই যে আর মানে বি মাইনাস ডি, সেই পপুলেশনটার বার্থ রেট মাইনাস তার ডেথ রেট, এই হচ্ছে গেল আমাদের পপুলেশনের গ্রোথ। এবার আসি আমি একটা পপুলেশনের ফিচার, কি কি ফিচার আছে, একটা পপুলেশনের ক্যারেক্টারিস্টিক কি আছে, পপুলেশন সাইজ, অবশ্যই পপুলেশন সাইজ কিসের কিসের উপর নির্ভর করে সেটাও আমরা জানি, পপুলেশন সাইজ কি, একটা পপুলেশন কত বড় হতে পারে সেটাও জানি। আচ্ছা, ডেনসিটি কি জানিস, ডেনসিটি হচ্ছে কোনো একটা পপুলেশন একক সময়ে কতটা বড় হচ্ছে, কোনো একটা পপুলেশন একক আয়তনে যে সংখ্যক প্রজাতির জীব বসবাস করছে, কোনো একটা জায়গায় পার্টিকুলার একটা এরিয়াতে কত সংখ্যক প্রজাতি বসবাস করছে, সেটাই হচ্ছে আমার কি সেই পপুলেশনের ডেনসিটি। ধরো সাপোজ ডেনসিটি বলতে মনে পড়ে গেল, ধরো 1 লিটার জলে কত সংখ্যক ড্যাফনিয়া আছে, ড্যাফনিয়া জলের কি বলবো পোকা বলতে পারো, বা মানে অর্গানিজম যেগুলো জলেই থাকে,
মাইক্রো অর্গানিজম আর কি, মাইক্রো অর্গানিজম। তো সেই ড্যাফনিয়া কতগুলো আছে, বা ধরো 1 বিঘা জমিতে ধরো আম গাছ আছে, সেই 1 বিঘা জমিতে আমার আমের বাগান, তো 1 বিঘা জমিতে কতগুলো আম আছে গাছে, সেটা হচ্ছে, বা কতগুলো আম গাছ আছে, বা সেটা হচ্ছে আমার কি ডেনসিটি, সেই পার্টিকুলার জায়গাটার ডেনসিটি। আচ্ছা, মাইগ্রেশন, মাইগ্রেশনে দুটো জিনিস হতে পারে, ইমিগ্রেশন আর এমিগ্রেশন, মানে কেউ আসছে আবার কেউ যাচ্ছে, তো মাইগ্রেশন। আর তারপর কি মাইগ্রেশনের পরে আছে মর্টালিটি, লোক মরে যাচ্ছে, মৃত্যুহার, ন্যাটালিটি, ন্যাটালিটি মানে কি জন্মহার, কত একক সময়ে কত লোক জন্মাচ্ছে সেটা হচ্ছে তার জন্মহার, আবার একক সময়ে কত লোক মারা যাচ্ছে। তাহলে কখনো যদি জন্মহারকে আমি কি হিসেবে লিখি, জন্মহারকে ডিনোট করি, জন্মহারকে ন্যাটালিকে ডিনোট করি বি দিয়ে, আর মর্টালিটি হচ্ছে বি। তাহলে যদি কখনো এরকম হয় যে এই জন্মহারটা বেশি, বি ধরো বেশি হলো, জন্মহারটা বেশি হলো কিসের থেকে, ডেথের থেকে, তাই তো। আচ্ছা, সাপোজ ধরো আমি, হ্যাঁ, তো ধরো ন্যাটালিটি হচ্ছে ধরো এন, আর মর্টালিটি ধরো এম। তো কখনো যদি এরকম হয় যে জন্মহারটা বেশি মৃত্যুহারের থেকে, মানে কি এন ইজ গ্রেটার দেন এম, মানে জন্মহারটা বেশি মৃত্যুহারের থেকে, তাহলে সেখানে কি হবে, সেই পপুলেশনটা কি হবে, সেই পপুলেশনটা এক্সপ্যান্ডিং পপুলেশন হবে, সেই পপুলেশনটা আস্তে আস্তে বড় হবে, গ্রো হবে। এবার সেটা যদি ওই যে ক্যারিং ক্যাপাসিটির আবার ইয়ে ছিল এর আগে আমরা দেখেছি, সেটা লজিস্টিক হবে না এক্সপোনেনশিয়াল হবে, সেটা আবার মাথায় রাখতে হবে। যদি সেটা এক্সপোনেনশিয়ালি গ্রো করতে থাকে তাহলে সেটা ক্যারিং ক্যাপাসিটি পর্যন্তই যাবে, তার বেশি যদি চলে পপুলেশনে গ্রোথ হয় ডিক্লাইন করবে। অ্যাকচুয়ালি এক্সপোনেনশিয়াল পপুলেশন, এক্সপোনেনশিয়াল গ্রোথ কখনো মানে পপুলেশনে স্টেবল হয় না, স্টেবল পপুলেশনে এক্সপোনেনশিয়াল গ্রোথ দেখা যায় না। তো এই যে ন্যাটালিটি আর মর্টালিটি যে গল্পটা, সেটা যদি বড় হয় তাহলে সেটা পপুলেশন কি হবে, আস্তে আস্তে বড় হতে থাকবে। আবার ধরো এই জন্মহারটা যদি সমান সমান হয় মৃত্যুহারের থেকে, মৃত্যুহারের জন্মহার সমান, তাহলে কি হবে, সেইখানে পপুলেশনটা স্টেবল হবে। মানে কোনো একটা পপুলেশনে যতজন জন্মাচ্ছে ঠিক ততজনই বা তার কাছাকাছি লোক মারা যাচ্ছে, ধরো 50 জন জন্মাচ্ছে সেখানে ধরো 40 জন মারা যাচ্ছে, তাহলে কি রিপ্লেস হচ্ছে, তো সেক্ষেত্রে কি পপুলেশনটা স্টেবল হবে। আবার যদি এরকম হয় যে এই মৃত্যুহারটাই যদি বেশি হয়, জন্মহারের থেকে যদি মৃত্যুহার বেশি হয়, তাহলে কি সেই পপুলেশনটা ডিক্লাইন করবে, পপুলেশনটা কিছুদিন পর থাকবে না, কারণ সেখানে তো জন্মাচ্ছে কম, মরে যাচ্ছে বেশি, তো সেখানে কি পপুলেশনটা ধ্বংস হয়ে যাবে। আচ্ছা, সেখান থেকেই আসছে আমাদের এই জন্মহার মৃত্যুহার থেকে আসছে আমাদের এজ স্ট্রাকচার। তো এজ স্ট্রাকচার বলতে এই জন্মহার মৃত্যুহার থেকেই বুঝবো আমরা এজ স্ট্রাকচার, এজ পিরামিড কিরকম, একটা এজ পিরামিড ইন দ্য সেন্স একটা পপুলেশনের এজ পিরামিড কিরকম। এই ইয়েলো কালারটা হচ্ছে প্রি রিপ্রোডাক্টিভ, প্রি রিপ্রোডাক্টিভ মানে যারা রিপ্রোডাকশন করতে পারছে না, তাই তো, মানে প্রাক প্রজনন ক্ষমতা সম্পন্ন জনসংখ্যা। তারপরে এই দুটো ব্লু হচ্ছে, ব্লু দুটো হচ্ছে রিপ্রোডাক্টিভ, ঠিক আছে, এই দুটো হচ্ছে রিপ্রোডাক্টিভ, আর গ্রিন হচ্ছে পোস্ট রিপ্রোডাক্টিভ, মানে মানে কাইন্ড অফ বয়স্ক বা বার্ধক্যের খাতায় যারা চলে গেছে তারা হচ্ছে পোস্ট রিপ্রোডাক্টিভ। তো এখানে আমি যদি দেখি এই প্রি রিপ্রোডাক্টিভ আর হচ্ছে পোস্ট রিপ্রোডাক্টিভ, তাই তো, যদি প্রি রিপ্রোডাক্টিভ ধরো কখনো যদি এই প্রি রিপ্রোডাক্টিভ যদি বেশি হয় তাহলে কি হবে, পপুলেশনটা আস্তে আস্তে এক্সপ্যান্ড করছে, তাই তো, পোস্ট রিপ্রোডাক্টিভ থেকে আস্তে আস্তে বড় হচ্ছে, মানে কি প্রি রিপ্রোডাক্টিভটা বড়, সেখানে পপুলেশনটা এক্সপ্যান্ড করছে সেখানে, তাহলে এই ক্ষেত্রে তাহলে কি হবে, এই ক্ষেত্রে কিন্তু আমার হবে জন্মহার, এই ক্ষেত্রে কিন্তু আমার হচ্ছে জন্মহার কিন্তু মৃত্যুহারের থেকে বেশি হবে, মানে n ইজ গ্রেটার দেন m, মানে ন্যাটালিটি মর্টালিটির থেকে জন্মহার মৃত্যুহারের থেকে বেশি, তাহলে কিন্তু সেটা এরকম হচ্ছে। কারণ দেখো যদি যত বেশি জন্মাচ্ছে জন্মহারটা বেশি, মানে প্রি রিপ্রোডাক্টিভ বেশি, ইয়ং এজ বেশি, আর ওল্ড এজ কম, তার মানে কি মর্টালিটির রেটটা আস্তে আস্তে কমছে জন্মহারের তুলনায়, তাহলে সেক্ষেত্রে পপুলেশনটা এক্সপ্যান্ডিং মানে প্রশস্ত হচ্ছে। তো এই মানে ব্রড এক্সপ্যান্ড বা এক্সপ্যান্ডিং, সো এই এক্সপ্যান্ডিং পপুলেশনটা দেখা যায় কোথায়, এই এক্সপ্যান্ডিং পপুলেশন দেখা যায় অ্যাকচুয়ালি নাইজেরিয়া, তারপর হচ্ছে হ্যাঁ নাইজেরিয়া, তারপর বাংলাদেশ। এই এক্সপ্যান্ডিং পপুলেশনের এক্সাম্পল হচ্ছে
এটা তো বোঝাই যাবে না মনে হচ্ছে। এক্সপ্যান্ডিং পপুলেশনের এক্সাম্পল হচ্ছে বাংলাদেশ, ইন্ডিয়া। আচ্ছা, তো এই এক্সপ্যান্ডিং পপুলেশন গেল এটা, যেখানে কি পপুলেশনটা আস্তে আস্তে বড় হচ্ছে। তারপরে আমরা দেখব স্টেবল। স্টেবল পপুলেশনটা কি হয় অ্যাকচুয়ালি? স্টেবল ব্রড বেসড পিরামিড, এই পিরামিডটা হচ্ছে, নাম দিই, এই পিরামিডটা হচ্ছে প্রশস্ত পিরামিড। আচ্ছা, গেল। এরপরে হচ্ছে আমরা দেখবো একটা, এই যে স্টেবল, স্টেবল ইন দা, স্টেবলটা কি? স্টেবল পপুলেশনে তাহলে কি হবে? এই যে প্রি রিপ্রোডাক্টিভ আর হচ্ছে পোস্ট রিপ্রোডাক্টিভ পাশাপাশি, মানে যতজন ধরো, তার মানে কি প্রি রিপ্রোডাক্টিভ ইয়ং এজ, পোস্ট রিপ্রোডাক্টিভ ওল্ড এজ, যতজন জন্ম হচ্ছে ঠিক তার কাছাকাছি অ্যামাউন্টেই লোকজন মারা যাচ্ছে। মানে কি এখানে কি হচ্ছে? এখানে হবে এখানে হচ্ছে ন্যাটালিটি, মানে জন্মহার সমান সমান মর্টালিটি, মানে জন্মহার আর মৃত্যুর হার এটা কিন্তু সমান, সমান বা নিয়ার ইকুয়ালস টু, সমান বা নিয়ার ইকুয়ালস টু। তো এটাকে আমি সমানও বলতে পারি বা কাছাকাছি সমানও কিন্তু বলতে পারি, কারণ ঠিক এক্স্যাক্ট 10 জন মরে গেছে 10 জন জন্মেছে এরকম তো আর হবে না। তো এইটা হচ্ছে স্টেবল পপুলেশন। স্টেবল পপুলেশনের শেপ হচ্ছে, স্টেবল পপুলেশন, স্টেবল পপুলেশনের এক্সাম্পল হচ্ছে, হ্যাঁ, একটা স্টেবল পপুলেশনের এক্সাম্পল হচ্ছে অস্ট্রেলিয়া। আবার এই স্টেবল পপুলেশনটাকে কিন্তু আবার হচ্ছে বেল শেপড পপুলেশনও কিন্তু বলে। তো স্টেবল পপুলেশনটা যদি তোমাদের কখনো পরীক্ষায় আসে যে একটা বেল শেপ পিরামিডের জন্মহার আর মৃত্যুহারের মধ্যে সম্পর্ক কি, তখন কিন্তু তোমাদের সমান বা কাছাকাছি সমান এটাই কিন্তু লিখতে হবে। তাহলে কি এটা হচ্ছে বেল শেপ বা ঘণ্টাকৃতি। বেল তো ঠিক হয় না, ঘণ্টাকৃতি। তো এটা হচ্ছে আমার একটা স্টেবল পপুলেশন, যেখানে কি পপুলেশনটা ঠিকঠাক, মানে জন্মহার আর মৃত্যুহার কাছাকাছি। এরপরে একটা পপুলেশন আছে, সেটা লেখাই আছে ডিক্লাইনিং। ডিক্লাইনিং মানে কি হবে? এর আগে আমরা দেখলাম ডিক্লাইনিং মানে কি ছিল, একটা পপুলেশনে যদি ডিক্লাইন করে তাহলে সেক্ষেত্রে কি হবে সেই পপুলেশনটা, হ্যাঁ, এই যে একটা পপুলেশন যদি ডিক্লাইন করে তাহলে সেক্ষেত্রে পপুলেশনে কি হবে? জন্মহার মৃত্যুহার, এই যে এখানে জনসংখ্যার পরিবর্তনে যদি পপুলেশন একটা ডিক্লাইন করে, কোথায় গেল, এই যে এখানে যদি পপুলেশন ডিক্লাইন করে তার মানে কি তার জন্মহার আর মৃত্যুহার, জন্মহারের থেকে তার মৃত্যুহার বেশি হবে, সেই ক্ষেত্রে এই পপুলেশনটা ডিক্লাইন করবে। তার মানে কি এখানে কি হচ্ছে, এখানে কি দেখাচ্ছে দেখি, প্রি রিপ্রোডাক্টিভ মানে ইয়ং এজের সংখ্যাটা কম, আর হচ্ছে কি রিপ্রোডাক্টিভ আর পোস্ট রিপ্রোডাক্টিভের সংখ্যাই বেশি, রিপ্রোডাক্টিভ আর পোস্ট রিপ্রোডাক্টিভের সংখ্যাই কিন্তু বেশি। তার মানে কি এই যে এটাও তো কাইন্ড, সেখানে কি হচ্ছে তাহলে ন্যাটালিটি লেস দেন মর্টালিটি, মানে ন্যাটালিটিটাই ছোট, জন্মহারটাই ছোট, জন্মহারই কম হচ্ছে, মৃত্যু হারটাই বেশি, মানে জন্মের তুলনায় মৃত্যুই বেশি হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু একটা পপুলেশন ডিক্লাইন করে যাবে। এই পপুলেশনের সাইজ হয় হচ্ছে, এই পপুলেশনটা অ্যাকচুয়ালি আর্ন শেপ। পপুলেশনটা হচ্ছে আর্ন শেপ। এই পপুলেশনের এক্সাম্পল হচ্ছে, এই পপুলেশন দেখা যায় হচ্ছে জাপান, যেখানে কি ডিক্লাইনিং পপুলেশন। তো এই হচ্ছে আমাদের টোটাল আজকের ক্লাস। কি বললাম তাহলে আজকে আমরা ক্লাসে দেখলাম,
প্রথমে আমরা পপুলেশন ইন্টারাকশন দেখলাম। পপুলেশন ইন্টারাকশনের মধ্যে ছিল মিউচুয়ালিজম, কমেন্সালিজম, অ্যামেনসালিজম, কম্পিটিশন, প্রিডেশন, প্যারাসিটিজম, আর একটা মোস্ট ইম্পর্টেন্ট আমরা পড়েছিলাম কি হাইপার প্যারাসিটিজম। সেটা যেটা প্যারাসিটিজমের একটা হচ্ছে ভাগ ছিল, মানে একটা প্যারাসাইটেরও আবার প্যারাসাইট, ভালো করে এটা মাথায় রাখবে। তারপর আমরা পড়লাম হচ্ছে, তারপর আমরা দেখলাম কোনো একটা পপুলেশনের কোনো একটা পপুলেশনের আমরা গ্রোথ, সেই পপুলেশনটার গ্রোথ কিসের কিসের উপর ডিপেন্ড করে, সেই পপুলেশনটা কি কি ভাবে গ্রো হতে পারে। তারপর আমরা দেখলাম একটা পপুলেশনের সেই গ্রোয়ের কি বলবো প্যাটার্নটা, তার কি শেপ হচ্ছে, কোন কোন রকমের শেপে কিরকম গ্রো হচ্ছে। তারপর পপুলেশনের ফিচার্স বা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স, একটা পপুলেশনের কি কি বৈশিষ্ট্য থাকতে পারে, সেই পপুলেশনের জন্মহার মৃত্যুহারের মধ্যে কি সম্পর্ক। তারপর আমরা দেখলাম পপুলেশনটা কোনো একটা পপুলেশন পিরামিড, এজ পিরামিড, একটা পপুলেশনের এজ পিরামিড কি রকম টাইপের হতে পারে, ধরো প্রশস্ত পিরামিড, বেল শেপ, আর্ম শেপ। তো কোন পপুলেশনের পিরামিডটা স্টেবল হবে আর কোনটা ডিক্লাইন হবে বা কোনটা এক্সপ্যান্ড করবে, সেগুলো আমাদের হচ্ছে আজকে জানলাম। তো এই হচ্ছে আজকের আমাদের ক্লাস। এরপরে আমরা আবার পড়বো, এরপরে ইকোলজির এই চ্যাপ্টারটা তো শেষ, এরপরে ইকোলজি পরের চ্যাপ্টার আমরা পড়বো ইকোসিস্টেম। তো ঠিক আছে, থ্যাংক ইউ, সুস্থ থেকো, ভালো থেকো। লাস্টেরটা কাটিয়ে দিচ্ছি।